আসসালামু আলাইকুম। এটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি বিজয়ী হলে দেশ গড়ার নতুন যাত্রা শুরু হবে। রাজশাহীর জনসভায় তারেক রহমান বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আহ্বান। নির্বাচনে ভোটারদের মন জয় করতে দেশজুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চলছে প্রতিপক্ষের সমালোচনা। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থী নির্বাচনী লড়াইকে ঘিরে উত্তপ্ত এলাকা। মানিকগঞ্জ ৩-এ মুখোমুখি বিএনপি খেলাফত মজলিস। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়া বৈধ, হাইকোর্টের রায়। এবং ভালুকায় জাতীয় পার্টি ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উত্তরাঞ্চল রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় কৃষকদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফেরও অঙ্গীকার করেন তিনি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নির্ধারিত হবে দেশ কোন দিকে যাবে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে ভোটের পর দিন থেকে শুরু হবে জনগণের দিন। বাংলাদেশের অগ্রগতির পথে নতুন যাত্রা। বিশৃঙ্খলার মাধ্যমে কেউ নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে তা দমনের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। রাজশাহী থেকে মোহাম্মদ মনিরুজ্জামান এর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। করব কাজ সবার আগে বাংলাদেশ। পদ্মাপাড়ের জেলার রাজশাহীর সমাবেশে বিএনপি প্রধান তারেক রহমান যখন এসে পৌঁছান তখন মধ্য দুপুর। মাদ্রাসা মাঠের সমাবেশ পরিণত জনসমুদ্রে। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে সরাসরি মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষ আর তারেক রহমানের জয়ধ্বনিতে তখন মুখরিত সমাবেশ প্রাঙ্গণ। 2 দশক পর রাজশাহীর মাটিতে নেতাকর্মী সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পেয়ে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি প্রধান। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে শহরের প্রধান সড়ক থেকে অলিগলি। অতীতের রাজশাহী সফরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, পানির অভাবে পদ্মা এখন মৃতপ্রায়। উন্নয়ন বঞ্চিত রাজশাহীবাসী নানা সংকটে জর্জরিত। আমাদের তিস্তায় পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। মাইক্রোফোন হাতে মঞ্চের নানা প্রান্ত ঘুরে ঘুরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকার উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। 3 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। পরে নওগাঁর সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি চেয়ারম্যান। রাতে নিজ জেলা বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
রাজশাহীর এই সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে 3 দিনের নির্বাচনী সফর শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান দেশে ফেরার পর তাকে নিয়ে সাধারণ মানুষের সহ সমগ্র দেশবাসীর যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তার উত্তরাঞ্চলের এই সফর এই বিভাগের 39টি সংসদীয় আসনে বিএনপিকে বিপুল বিজয় অর্জন করতে নিয়ামক ভূমিকা পালন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, রাজশাহী। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুরের জনসভাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দুপুরে জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। শুক্রবার বিকেলে জনসভা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে ভোটারদের মন জয় করতে দেশজুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চলছে প্রতিপক্ষের সমালোচনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মুখোমুখি অবস্থায় প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত। নিজের ভোট ব্যাংক ভারী করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বেশিরভাগ ভোটাররা পরিচিত মুখের ওপর আস্থা রাখলেও নতুন নেতৃত্ব চাইছেন অনেকে। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনা আর বিপক্ষ প্রার্থীর সমালোচনায় ব্যস্ত ভোটাররা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব এলাকার উন্নয়ন ও দেশের সেবা করার সুযোগ দিতে ভোটারদের কাছে ভোট চান। আমাদেরকে সুযোগ দেন, ইনশাআল্লাহ আমাদের শেষ বয়স, শেষ নির্বাচন, আর আমার সুযোগ থাকবে না। এই নির্বাচনে আপনারা আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের জন্য কাজ করব। চট্টগ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা 2 আসনের বিএনপি প্রার্থী সেলিম ভুঁইয়া তিতাস উপজেলার নারিন্দা ও কাচারি এলাকায় প্রচারণা চালান। একই আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ আব্দুল মতিন খান তালামার্কা প্রতীক নিয়ে প্রচারণা চালান মাসিমপুর বাজার ও আসমানিয়া এলাকায়। অপরদিকে জামায়াতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা প্রচারণা চালান হোমনা উপজেলার বিভিন্ন এলাকায়। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী 4 আসনের সব দলের প্রার্থীরা। শহর থেকে গ্রামে চলছে দলীয় সভা সমাবেশ। জামালপুর 5 সদর আসনের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সদর উপজেলায় গণসংযোগ করেন। ফরিদপুর 4 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লার সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে রিকশা প্রতীক সম্বলিত প্লাকার্ড ব্যানার নিয়ে নেতাকর্মীরা গণমিছিল বের করেন। সিরাজগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন। একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের চরমোহনপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দুই প্রার্থীর লড়াইয়ে সমর্থকদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানী সহ মোট 8 জন প্রার্থী থাকলেও মূল লড়াই রতন ও মহিউদ্দিনের মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা। এ দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
মাঠের লড়াই জমে ওঠায় প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী। কোন নৈতিক আদর্শিক শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার পরিবেশ থাকবে ভোটের জন্য, ওই ভোটের পরিবেশের মধ্যে যে জয়যুক্ত হবে তাকে সাধুবাদ দেব এবং তাকে আমরা সেলুট দেব। দলের মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। 17 বছর জাগরণী আন্দোলন করেছি সবাই, এখন সম্মিলিতভাবে এই ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য এখন অনেক অনেক ব্যাপক জনগণ আছে। জয়লাভ ইনশাল্লাহ হবে, জনগণ আমার সাথে আছে, ইনশাল্লাহ জয় হবে। জামাত সমর্থিত প্রার্থী নূর হোসেন নুরানীও জয়ের ব্যাপারে আশাবাদী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 10 দলীয় জোট ক্ষমতায় যাবে এবং এদেশে ইনসাফের সরকার কায়েম হবে, সভ্য সরকার কায়েম হবে এবং আগামীর আধুনিক বাংলাদেশের জন্য আপনাদেরকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষি প্রধান অঞ্চল হলেও মুন্সিগঞ্জ 3 আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। এলাকাবাসী বলছেন সহিংসতা এড়িয়ে এলাকার সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীকেই ভোট দেবেন তারা। শীতলক্ষ্যা নদীর একপারে গজারিয়া আর অন্য পারে সদর থানা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 3 আসনে ভোটার সংখ্যা প্রায় 5 লাখ। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই আসনের সব সমস্যার সমাধান করে প্রার্থীরা একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ 3 আসন গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। মানিকগঞ্জ 3 আসনে মূল লড়াই হবে বিএনপি আর 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে। রাজধানীর খুব কাছে হলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জেলায়। অনুন্নত ভাঙাচুরা সড়কের উন্নয়ন, উন্নত চিকিৎসা ব্যবস্থা আর মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি এলাকাবাসীর। দল দেখে নয়, যে প্রার্থী জীবনমানের উন্নয়ন করবে তাকে নির্বাচিত করতে চান ভোটাররা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। গ্রাম বাংলার স্নিগ্ধ পরিবেশের মতো মানিকগঞ্জ 3 আসনের নির্বাচনী পরিবেশও শান্ত। ভোটের উত্তাপ আছে, তবে কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ নেই। ফলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রচারণা। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় সৃষ্টি হয়নি কর্মসংস্থান। আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় এলাকাবাসীর মাঝে রয়েছে ক্ষোভ। উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তারা। একটা মাটিও এখানে পড়ে নাই, যেখানে একটা মাটি পড়ে নাই সেখানে অবকাঠামো দিকগুলি আমাদের দুর্বল আছে। আমরা চাই যে এলাকায় রাস্তাঘাটগুলা ভালো হোক, এলাকায় মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক। মানিকগঞ্জের জেলা যে আমাদের যে বাসস্ট্যান্ডের মধ্যে গোল চত্বর না হওয়ার কারণে অথবা ফ্লাইওভার না হওয়ার কারণে আমাদের এই দুই পাশের লোকজন অনেক ভোগান্তির শিকার হয়। আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা এখানে নাই, কোনো ভালো ডাক্তার এখানে নাই। ওই দেখা যায় প্রতি শুক্রবার রয়েছে ঢাকা থেকে কিছু ডাক্তার আসে, তারা সপ্তাহে এসে রোগী দেখে যায়। এছাড়া কোনো ভালো মানের ডাক্তার আমাদের এখানে বসে না। ধানের শীষের জনপ্রিয়তার সঙ্গে নিজের ব্যক্তি জনপ্রিয়তা পুঁজি করে ভোটের ময়দানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথম কাজই হবে জনগণের স্বার্থটা হাসিল করা। প্রায়োরিটি হিসাবে থাকবে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা। অনেক বেকার যুবক আছে যারা চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য ঢাকার দিকে চলে যেতে হচ্ছে অনেককে। সেই ক্ষেত্রে মানিকগঞ্জে আমার ইচ্ছা আছে যে এখানে যেন কর্মসংস্থানটা বাড়ানো। অপরদিকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সন্ত্রাসমুক্ত ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দিচ্ছেন 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ নূর। মানুষ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর পরিবেশ, সুশাসন। আমরা যেহেতু ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয়ী, সেজন্য মানুষ আমাদের প্রতি আগ্রহী। এছাড়া যাতে করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, সংখ্যালঘুদের উপর কোনো রকম জরুরি নির্যাতন না হয়। মানিকগঞ্জ সদর ও পাটুরিয়া জেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা 4 লাখেরও বেশি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে বাগেরহাট 3 আসন এলাকায় আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট 3 আসনের মংলা উপজেলায়। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার ঠিক কিছুটা সামনে হচ্ছে মংলা বন্দর। এখানে কিন্তু আমরা খুব সকালে এসে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু বারবার একটা জিনিসই আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই আসনে যোগাযোগের কিন্তু খুব
অবস্থা রয়েছে। এখানে কিন্তু অধিকাংশ জায়গায় এখনও কিন্তু কাঁচা সড়ক রয়েছে। সেভাবে সে সকল জায়গায় কিন্তু তেমন উন্নয়ন কিন্তু বিগত আমলে যারা ছিল সরকারে তারা কিন্তু তেমন কোনো উন্নয়ন করেনি। এবং এখানে সুপেয় পানির একটি বিশাল সমস্যা রয়েছে। বিশেষ করে শুকনোর মৌসুম এলে এখানে মানুষের সেই সমস্যাটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এবং তারা বলছেন যে আসলে তাদের এখানে কি মাদকেরও কিন্তু সমস্যা রয়েছে। তারা বারবার আমাদেরকে জানিয়েছেন যে আগামী নির্বাচনে যিনি এখানে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি এই সমস্যার সমাধানে কাজ করবেন। এখানে কিন্তু বিএনপি, জামাত, স্বতন্ত্র সহ বেশ কয়েকজন প্রার্থী কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন। তারা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে এই আসনের যত সমস্যা আছে তারা সমাধান করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুষ্টিয়া থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন প্রতিনিধি তুহিন আহমেদ। ভোটের গাড়ি এখন অবস্থান করছে কুষ্টিয়াতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালী এবং খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসনে আমরা অবস্থান করছি। এখানের নির্বাচনের সর্বশেষ হালচাল আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি। কুষ্টিয়া 4 আসনে মূলত ত্রিমুখী একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। এখানে বিএনপি প্রার্থীর পাশাপাশি জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে রাত অবধি তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে সাধারণ ভোটাররা যে বিষয়টি বারংবার বলছেন, যোগ্য প্রার্থীর কথা তারা উল্লেখ করছেন এবং যারা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে এমনই প্রার্থীকে তারা সমর্থন দেবেন এবং নির্বাচিত করবেন বলে জানাচ্ছেন। কুষ্টিয়া 4 আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির এই ছিল আমার কাছে সর্বশেষ। রাঙামাটি জেলায় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন 5,360 জন ভোটার। পোস্টাল ব্যালট কার্যক্রমের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ রাঙামাটিতে ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কর্মকর্তারা জানান, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ আজ এই রায় দেন। এর ফলে চুক্তি প্রক্রিয়ার কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের ওপর বিভক্ত রায় দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে রায় দেন। পরে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন। চলতি বছর 5 জানুয়ারি শুরু হয় শুনানি। কয়েক দফা শুনানির পরে এই বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মামলাটি স্থানান্তরের অনুমতি চেয়ে আবেদন করেন রিটকারী সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হুসাইন। কিন্তু আবেদন খারিজ করা হলে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে শেষ হয় আলোচিত এই রিট মামলার শুনানি। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বের কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়। পরবর্তীতে সেই প্রক্রিয়া এগিয়ে নেয় অন্তর্বর্তী সরকার। ময়মনসিংহে ভালুকা উপজেলা জাতীয় পার্টি 3 শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় ধানের শীষে প্রার্থী ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর এবি সিদ্দিক ও ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও ভালুকা উপজেলার যুব দলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল সহ অন্যান্য নেতারা এই সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহ 10 গাফরগাঁও পাগলা আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের পক্ষে মাঠে নামলেন তার ভাতিজা আরেক বহিষ্কৃত নেতা মুশফিকুর রহমান। গাফরগাঁও মিনি স্টেডিয়ামে গতকাল আয়োজিত এক জনসভায় তারা একসাথে বক্তব্য রাখেন। এই সময় স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমানকে ভোট দেওয়ার জন্য গাফরগাঁওবাসীর প্রতি আহ্বান জানান মুশফিক।
জয়পুরহাট 2 আসনে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী রাশেদুল আলম সবুজ আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিটিং, মিছিল ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও আকিজ ইস্পাত লিমিটেডের উদ্যোগে কেডিএ মিলনায়তনে ভূমিকম্প প্রবণ বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই ও নিরাপদ নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বাড়ের গুরুত্ব শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আকিজ ইস্পাত লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গালিব মোহাম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের পৌর কৌশল বিভাগের অধ্যাপক, বাংলাদেশ ভূমিকম্প সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং WSSI এর পরিচালক ডক্টর মেহেদী হাসান আনসারি। পরে আকিজ ইস্পাত লিমিটেডের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়। সেমিনারে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ নির্মাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেশীয় প্রতিনিধি অংশ নেন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। এ সময় তিনি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ। প্রতিযোগিতার শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।